বাংলাদেশের ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা যেন কখনো শেষই হয় না। একদিকে তিনি যেমন মুক্তিযুদ্ধের অন্যতম এক নায়ক, অন্যদিকে অনেকের চোখে একজন বিতর্কিত শাসক। হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাই বলছি। তার গল্পটা আসলেই খুব জটিল, রহস্যে ঘেরা আর অনেক না বলা কথায় পূর্ণ। চলুন আজ সেই গল্পের গভীরে একটু ঢুমারা যাক। সেই সময় থেকে আজ পর্যন্ত প্রায় ৫ দশক ধরে একটাই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসে, জিয়াউর রহমান আসলে কে? তিনি কি সত্যি একজন মুক্তিযোদ্ধা, জাতির একজন ত্রাণকর্তা, নাকি ক্ষমতার কেন্দ্রে থাকার জন্য সবকিছু করতে পারা একজন জেনারেল? এই যে দুটা পরিচয়, এর আসল সত্যিটা ঠিক কোথায়? চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। এই জটিল মানুষটাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের তার জীবনের কয়েকটা অধ্যায় একটু ঘেঁটে দেখতে হবে। আমরা দেখব তার রহস্যময় চরিত্র, কিভাবে তিনি একজন সৈনিক থেকে মুক্তিযুদ্ধের অন্যতম এক চরিত্র হয়ে উঠলেন, তার ক্ষমতার উত্থান, দেশের জন্য তার নতুন ভাবনা, তার রেখে যাওয়া বিতর্কিত উত্তরাধিকার এবং সবশেষে তার জীবনের সেই অসমাপ্ত শেষ অধ্যায়। তো চলুন শুরু করা যাক। জিয়াউর রহমানের উত্থানের গল্পটা যদি বুঝতে হয় তাহলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে তার সেনা জীবনের শুরুর দিকে, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার সেই প্রথম প্রহরে। অনেকেই হয়তো জানেন না, ১৯৭১-এর অনেক আগেই ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে জিয়াউর রহমান একজন অসাধারণ সাহসী সেনা কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। লাহোর সীমান্তে তার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীরত্ব রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল, আর সে কারণেই পাকিস্তান সরকার তাকে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব হেলালি জুরার দিয়েছিল। আর এর ঠিক ৬ বছর পর ইতিহাস কিন্তু একদম ঘুরে গেল। ২৫শে মার্চ, কাল রাতের পর ২৬শে মার্চের প্রথম প্রহরেই তিনি একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ, মানে ভাবুন একবার, একজন পাকিস্তানি সেনা কর্মকর্তা থেকে তিনি মুহূর্তের মধ্যে হয়ে গেলেন বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। ২৭শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার এই ঘোষণাটা যখন পুরো দেশের মানুষ শুনল, দিশেহারা বাঙালি জাতি যেন এক নতুন শক্তি আর ভরসা খুঁজে পেল। দেখুন, কে প্রথম ঘোষক সে বিতর্কটা হয়তো আছে, কিন্তু এই ঘোষণার মনস্তাত্ত্বিক প্রভাব ছিল একদম অকল্পনীয়। দেশের মানুষ অন্তত এটা বুঝতে পারল যে তারা একা নয়, তাদের পক্ষে লড়াইয়ের জন্য একটা সেনাবাহিনী আছে। আচ্ছা, মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ ছিল এক কথায় খুবই উত্তাল একটা সময়। এবার তাহলে আমরা দেখব কিভাবে ১৯৭৫ সালের সেই ভয়াবহ আর বিশৃঙ্খল ঘটনাগুলোর মধ্যে দিয়ে জিয়াউর রহমান একেবারে ক্ষমতার কেন্দ্রে চলে এলেন। ১৯৭৫ সালটা ছিল নাটকীয় বললে হয়তো কমই বলা হবে। মাত্র কয়েক মাসের ব্যবধানে একের পর এক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান দেশের ভাগ্যকে যেন একদম দুলিয়ে দিচ্ছিল। দেখুন, ১৫ই আগস্টের সেই মর্মান্তিক ঘটনার পর জিয়া সেনাপ্রধান হলেন, কিন্তু এর কিছুদিন পরই ২৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানে তিনি নিজেই হয়ে গেলেন গৃহবন্দী। আর তার ঠিক ৪ দিন পর ৭ই নভেম্বরে সিপাহী জনতার অভ্যুত্থানে তিনি মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। আর ঠিক এখানেই জন্ম নেয় জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় আর বিতর্কিত প্রশ্নটা। শেখ মুজিব হত্যাকাণ্ডে কি তার কোনো ভূমিকা ছিল? এই অভিযোগটা কিন্তু তার বিরুদ্ধে সবসময় তোলা হয়েছে। এখন এই বিতর্কটার দুটো দিকই আছে। একদিকে সমালোচকরা বলেন এই হত্যাকাণ্ডের পর সবচেয়ে বেশি লাভবান তো জিয়াই হয়েছিলেন, তাই না? তিনি সেনাপ্রধান হলেন, তার ক্ষমতার পথ খুলে গেল। আবার অন্যদিকে তার সমর্থকরা বলেন জিয়ার জড়িত থাকার কোনো সরাসরি প্রমাণ তো আজ পর্যন্ত পাওয়া যায়নি, বরং তিনি তখন সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার কথাই বলেছিলেন। এই যে দুই রকম যুক্তি, এটাই জিয়ার ভূমিকাকে আজও একটা রহস্যের মধ্যে রেখেছে। তার সমর্থকরা প্রায়ই এই কথাটা বলে থাকেন। তাদের যুক্তি হল, এই উক্তিটাই প্রমাণ করে যে জিয়ার মনোযোগটা ছিল দেশের সংবিধান আর শৃঙ্খলা রক্ষার দিকে, কোনো ষড়যন্ত্রের দিকে নয়। ক্ষমতার এই খেলার সবচেয়ে দুঃখজনক অধ্যায়টা সম্ভবত কর্নেল তাহেরকে নিয়ে। ৭ই নভেম্বরে যিনি জিয়াকে মুক্ত করার অন্যতম নায়ক ছিলেন, কয়েক মাস পরেই সেই জিয়ার নির্দেশেই এক গোপন বিচারে কর্নেল তাহেরের ফাঁসি হয়। প্রশ্নটা হলো, এটা কি বিশ্বাসঘাতকতা ছিল, নাকি এটা ছিল দুই ক্ষমতাশালী মানুষের মধ্যে টিকে থাকার এক নির্মম লড়াই, যেখানে জিয়া নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চেয়েছিলেন? বিশ্লেষকরা কিন্তু আজও এই প্রশ্নে একমত হতে পারেননি। আচ্ছা, ক্ষমতার কেন্দ্রে আসার পর জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি আর জাতীয় পরিচয়ের ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার চেষ্টা করেন।
চলুন এবার সেই দিকটা একটু দেখি। সংক্ষেপে বলতে গেলে তার রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি ছিল এই 4টা জিনিস। তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে আবার বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন, জাতীয় পরিচয়ের একটা নতুন ধারণা দেন, আর অর্থনীতির এমন দুটো গুরুত্বপূর্ণ খাতের ভিত্তি তৈরি করেন যা আজও কিন্তু বাংলাদেশকে টানছে। তার সবচেয়ে আলোচিত রাজনৈতিক দর্শন ছিল এই বাংলাদেশি জাতীয়তাবাদ। এর মূল কথাটা খুব সহজ, আমাদের পরিচয় শুধু ভাষার ভিত্তিতে বাঙালি নয়, বরং এই ভূখণ্ড বা দেশের ওপর ভিত্তি করে বাংলাদেশি। এই ধারণাটার মাধ্যমে তিনি দেশের অবাঙালি জনগোষ্ঠীগুলোকেও জাতীয় পরিচয়ের ভেতরে নিয়ে আসার একটা চেষ্টা করেছিলেন। তাহলে পার্থক্যটা কোথায় দাঁড়ালো? দেখুন, মুক্তিযুদ্ধের মূল চেতনাটা ছিল বাঙালি জাতীয়তাবাদ, যা ছিল ভাষাভিত্তিক। জিয়া এসে এটাকে আরেকটু বড় করে বাংলাদেশি জাতীয়তাবাদে রূপ দিলেন, যাতে দেশের সীমানার ভেতরে থাকা চাকমা, মারমা, সাঁওতাল সহ সব নাগরিকই এই পরিচয়ের অংশ হতে পারে। কিন্তু তার সব কাজের মূল্যায়নটা আসলে কি? প্রেসিডেন্ট জিয়ার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসি নিয়ে পক্ষে বিপক্ষে আজও কিন্তু অনেক জোরালো বিতর্ক হয়। চলুন সেই দুটো দিকই একটু দেখা যাক। যারা জিয়াকে প্রশংসা করেন তারা বলেন তিনি দেশকে একদলীয় শাসন থেকে মুক্ত করেছেন, অর্থনীতিতে একটা গতি এনেছিলেন, আর সবচেয়ে বড় কথা, শাসক হিসেবে তিনি নিজে ছিলেন অসম্ভব সৎ। তার হাত ধরে কিন্তু আজকের গার্মেন্টস আর জনশক্তির রপ্তানির মতো খাতগুলো পথ চলা শুরু করেছিল। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে। সমালোচকরা বলেন তিনি বহুদলীয় গণতন্ত্রের নামে স্বাধীনতাবিরোধী শক্তিগুলোকে রাজনীতিতে আবার জায়গা করে দিয়েছেন, সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রে পরিবর্তন এনেছেন এবং নিজের ক্ষমতা ধরে রাখতে মুখালেফদের ওপর বেশ কঠোর ছিলেন। আসলে জিয়াউর রহমানের জীবনটা যেমন নাটকীয়তায় ভরা ছিল, তার মৃত্যুটাও ছিল ঠিক সেরকমই। এক সহিংস অভ্যুত্থানের মধ্য দিয়ে তার জীবনের শেষ হয়, যা আজও অনেক প্রশ্ন রেখে গেছে। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রামে সেনাবাহিনীর কিছু কর্মকর্তার এক অভ্যুত্থানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তার ৫ বছরে সে তোলপাড় করা শাসনের এভাবে হঠাৎ করে একটা সমাপ্তি ঘটে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই হত্যাকাণ্ডের পেছনে আসলে কারা ছিল সেই রহস্যের জট কিন্তু আজও খোলেনি। এমনকি তার নিজের দল বিএনপি দুইবার রাষ্ট্র ক্ষমতায় থাকার পরেও এই হত্যাকাণ্ডের কোনো সুরাহা করতে পারেনি। কেন হয়নি, এই প্রশ্নটা কিন্তু আজও রয়ে গেছে। সব ধরনের বিতর্ক আর সমালোচনার ঊর্ধ্বে জিয়াউর রহমানের একটা পরিচয় নিয়ে খুব কম মানুষই প্রশ্ন তোলে, আর সেটা হলো তার ব্যক্তিগত সততা। চলুন প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের একটা উক্তি দিয়ে শেষ করি। তিনি তার দেয়াল উপন্যাসে লিখেছিলেন, অনেক দিন পর তারা এমন এক রাষ্ট্রপ্রধান পেয়েছে যিনি সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের সঞ্চয় বলতে কিছুই নেই। এই একটা কথাই হয়তো তাকে ঘিরে থাকা সব বিতর্কের মাঝে আমাদের সামনে এক অন্য জিয়াকে তুলে ধরে।